আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয় আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে কারিগরি শিক্ষা। কেমন হওয়া উচিত কারিগরি শিক্ষা সেই বিষয় নিয়ে আলোচনা করব। কারণ দেখা গেল বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে কারিগরি শিক্ষা প্রদান করা হয়, এই শিক্ষাটা যেভাবে দেয়া উচিত সেভাবে দেয়া হয় না, যার কারণে কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে অর্থাৎ সার্টিফিকেট অর্জন করার পরে তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে পর্যাপ্ত নলেজ না থাকার কারণে তখন তাদের সার্টিফিকেট অনুযায়ী ভ্যালু থাকে না। 2 নম্বর হচ্ছে তারা দক্ষ হিসেবে তৈরি হয় না। 3 নম্বর হচ্ছে বেকারত্ব বেশি বাড়ে, অর্থাৎ বেকারত্ব দূর হওয়ার কথা সেটা দূর হয় না। অথচ কারিগরি স্লোগান হলো যে কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে। অর্থাৎ স্লোগানটা হচ্ছে এরকম যে কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে। তো এখন এই কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে এই কথাটার প্রমাণ, এই কথাটা সত্য, কিন্তু তার প্রমাণ বাংলাদেশে একটু কম আছে, নাই বলবো তা না, কিন্তু কম। কারণ হচ্ছে যে বাংলাদেশে সেই পরিমাণ নলেজ না থাকার কারণে হয়। আমরা জানি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অর্থাৎ মেডিকেল কলেজ একটা হচ্ছে মেডিকেল কলেজ, আর তার সাথে যুক্ত হলো হাসপাতাল। মেডিকেল কলেজ, হাসপাতাল। মেডিকেল কলেজ এখানে হচ্ছে থিওরিটিক্যাল শিক্ষা, আর সাথে হাসপাতাল লাগাই দেওয়া হয়েছে যে এখানে প্র্যাকটিক্যাল শিখবে ছাত্রছাত্রীরা, এখানে পড়াশোনা করে তার প্র্যাকটিক্যালটা এখানে করবে। তো যে কারণে মেডিকেল কলেজের স্টুডেন্টরা সহজেই দক্ষ হয়, কারণ তাদের কলেজের সাথে হাসপাতাল যুক্ত আছে এবং সেখানে কিছু না কিছু রুগী আসে এবং ডক্টর বসে। পাশাপাশি ছাত্রদেরকেও ওই চেম্বারে প্র্যাকটিসের জন্য সুযোগ করে দেওয়া হয়, যে কারণে তারা প্র্যাকটিস করতে করতে তারা অনেকটা দক্ষ হয়ে যায়। আমরা জানি বাংলাদেশের 3টা পেশাকে মানুষ সবচেয়ে বেশি সম্মান দিয়ে থাকে। এক হচ্ছে ডক্টর। 3টা পেশা, এক হইল ডাক্তার, 2 হইল ইঞ্জিনিয়ার, আর 3 হইল আইনবিদ। তথা উকিল। এই 3টে পেশাকে মানুষ বেশি সম্মান করে, কারণ হচ্ছে এই 3টে পেশা সাথে মানুষগুলা ওতপ্রোত জড়িত থাকার কারণে এই 3টে পেশাকে বেশি মানুষ সম্মান করে। তো যাই হোক, এই পেশাটার যারা শিক্ষা অর্জন করে তারা ঠিক আছে, এবং এদের যেহেতু বেশি করা লাগে না, এরাও একটা পর্যায়ে ওই আদালতের বারান্দায় দৌড়াইতে দৌড়াইতে এরাও অনেকটা শিখে।
মধ্যবর্তী যারা ইঞ্জিনিয়ার, সেক্ষেত্রে তারা এখানে দুই ধরনের লোক সৃষ্টি হয়, অর্থাৎ ইঞ্জিনিয়ার যারা এখানেও দুই ধরনের লোক সৃষ্টি হয়। এক হইল দক্ষ, দুই হইল অদক্ষ। অর্থাৎ তার অদক্ষ বলতে থিওরিটিক্যাল কিছু জ্ঞান থাকে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ খুব কম থাকে। আর প্র্যাকটিক্যাল নলেজ অর্থাৎ ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং পলিটেকনিকগুলা, যেখানে কারিগরি শিক্ষার মূল কেন্দ্র পলিটেকনিক এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর সরকারি যেগুলো রয়েছে সেগুলাতে পর্যাপ্ত সরকার প্র্যাকটিক্যাল করার জন্য যন্ত্রপাতি দিয়েছে। এবং কিন্তু দুঃখের বিষয় হলো শুধু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি না, একটা পলিটেকনিকেও সরকার কোটি কোটি টাকার যন্ত্রপাতি দিয়ে রাখছে, কিন্তু এগুলার প্রশিক্ষক নাই। দুই নম্বর হলো যন্ত্রপাতিগুলো সচল না থাকার কারণে পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে। পলিটেকনিক দুই নম্বর হলো ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি তো এই যে পলিটেকনিক দেখতেছেন, এই পলিটেকনিকে বর্তমানে সবচেয়ে বেশি মানুষ ঝোঁকে যে একটা ইঞ্জিনিয়ারিং কোর্স করে যাতে তার বেকারত্ব দূর হয়। তো সেটা আলহামদুলিল্লাহ ভালোই কাজে আসছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একসময় কারিগরি শিক্ষা খুব কম ছিল, তো পলিটেকনিকগুলো সরকার দেওয়াতে অনেক উপকার হয়েছে এবং এখান থেকে প্রতি বছরই অনেক ছেলেপেলে বের হয়। তো তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে ধীরে ধীরে নলেজ গেদার করতে হয় এবং বড় ইঞ্জিনিয়ারদের সাথে থেকে থেকে আস্তে আস্তে নলেজ নিতে হয়। তো কথা হলো এই যে তারা বের হওয়ার পরে অন্যের সাহচর্যে যে আস্তে আস্তে যে জ্ঞানটা অর্জন করে, সেই জ্ঞানটা যদি প্রাতিষ্ঠানিকভাবেই পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়া যেত, তাহলে তারা এই কি বলে ওই জায়গায় গিয়ে যা শিখতো অর্থাৎ দ্বিগুণ সে দক্ষ হইতো। এখন যে পরিমাণ দক্ষ আছে তার চাইতে সে দ্বিগুণ দক্ষ হইতো। তো দ্বিগুণ দক্ষ না হওয়ার পেছনে কারণ হইলো, এখন আপনি যদি প্রশ্ন করেন, ঠিক পলিটেকনিক না, ঠিক আপনি যদি বলেন যে ইউনিভার্সিটি, ঠিক একই অবস্থা। ইউনিভার্সিটি গুলারও ঠিক একই অবস্থা। অর্থাৎ সব যন্ত্রপাতি থাকা সত্ত্বেও এগুলার দক্ষ শিক্ষক না থাকার কারণে ইউনিভার্সিটি বলেন, পলিটেকনিক বলেন, সেখানে দক্ষতা সম্পন্ন ইঞ্জিনিয়ার বের হয় না। আবার হয় না বললেও ভুল হবে, কারণ কিছু হয় কিছু হয় না। অর্থাৎ যেই পরিমাণ 100% হওয়া দরকার সে 100%টা নাই। না থাকার কারণে কি হচ্ছে, আমাদের দেশে কোনো উন্নত মানের যন্ত্রপাতি কিছুই আবিষ্কার হয় না। অর্থাৎ যা আমাদের প্রতিনিয়ত উন্নত মানের যে সকল জিনিসপাতি দরকার,
যেগুলো আমরা বিদেশ থেকে নিয়ে আসতে হয়, সেগুলা বাংলাদেশের লোকজনই করা সম্ভব, কিন্তু সেটা পর্যাপ্ত শিক্ষক না থাকার। এখন যদি আপনি প্রশ্ন করেন যে কেন এই শিক্ষকতার গ্যাপ, সরকারকে যদি প্রশ্ন করেন, সরকার বলবে যে আমার তহবিলের অভাব। যদি আপনি অধিদপ্তরকে বলবেন, অধিদপ্তর বলবেন সরকার নিয়োগ দিচ্ছে না, আমরা কি করব। যদি আপনি পলিটেকনিকের শিক্ষকদের বলেন যে আমরা তো স্বল্প কিছু শিক্ষক রয়েছে, আমরা আমাদের দায়িত্ব তো পালন করতেছি যা করার, সরকার প্রতি ডিপার্টমেন্টে শিক্ষক দরকার হলো 7 জন করে, আছে হইলো 3 জন, ক্রাফট ইনস্ট্রাক্টর দরকার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট দরকার, এবং এই যন্ত্রপাতি পরিচর্যার জন্য পর্যাপ্ত লোক দরকার, প্রতিদিন কাঁচামাল নষ্ট হবে, কাঁচামাল দরকার। তো দেখা যায় সরকার যে পরিমাণ প্র্যাকটিক্যাল করার জন্য কাঁচামাল দিয়ে থাকে, সেই কাঁচামালটাও কিন্তু ঠিকমতো ক্রয় করে না, এবং ক্রয় দেখায় ঠিকই, কিন্তু সেটা কার্যকারিতা নাই। অর্থাৎ পোলাপান ছাত্রছাত্রীরা দক্ষ না হওয়ার কারণে অনেকেই বের হওয়ার পরে ফোন দেয় যে আমার একটা চাকরি দরকার, অমুক বলে আমার চাকরি দরকার, অমুক বলে চাকরি দরকার। কিন্তু আসলে কি হয়, দক্ষতা, তখন আমরা দেখি যে পর্যাপ্ত দক্ষতার অভাবের কারণে আমরা একটা জায়গাও কিন্তু ঢুকিয়ে দিতে পারি না, একটা প্রতিষ্ঠানে আমরা রেফারেন্স করতে পারি না, যার যেই রিলেটেড ফিল্ড সেখানে পর্যাপ্ত। তখন এই সুযোগে কি করে, এই ইঞ্জিনিয়ারদেরকে স্বল্প মূল্যে বিভিন্ন প্রতিষ্ঠান স্বল্প মূল্যে কি করে ক্রয় করে থাকে, স্বল্প মূল্যে, অর্থাৎ স্বল্প বেতনে যে পরিমাণ স্যালারি দরকার, যে পরিমাণ তাদেরকে অনারিয়াম দরকার, কারণ দেয় না, কারণ তারাও জানে যে শিক্ষা ব্যবস্থা দুর্বল, তারা পর্যাপ্ত নলেজ নাই, যে কারণে তারা বলে যে ঠিক আছে আপনারা এই নিয়ে সন্তুষ্ট থাকেন। তখন তার, অর্থাৎ সে তার সার্ভিস লাইফে আগানো কথা হলো ধরেন 100%, কিন্তু সেখানে সে আগায় হলো 50%। অর্থাৎ তার যদি সার্ভিস লাইফ হয় 25 বছর, কিন্তু তার এই সার্ভিস লাইফটা যদি দক্ষতা পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠান থেকে তৈরি করে নিয়ে আসতো, এই সার্ভিসের দামটা হতো অন্তত 100 গুণ, অর্থাৎ 100 বছর। কারণ এই 25 বছরে যা শিখছে তা যদি এই 4 বা 5 বছরে অথবা 6 বছরে যদি এটা পলিটেকনিক থেকে শিখে আসতে পারতো, আর বাকি 25 বছর যদি, এই 25 বছর যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে দিত, তাহলে এটার দাম বেড়ে যেত 100 বছরের সমান। তো এখন শিক্ষাটা কেমন হওয়া উচিত, প্র্যাকটিক্যাল শিক্ষাটা কেমন হওয়া উচিত, যে আসলে প্রত্যেকটা জিনিসেরই আমরা কেন আজকে তৃপ্তি পাই না, শুধু থিওরি পড়লে আমরা শুধু গল্পের মতো লাগে। যেমন আগের সময়ে রাজা রানীর কিচ্ছা আমরা পড়েছি, আমরা কি বলে ওই বিভিন্ন গল্প শুনেছি, এখন আমরা গল্পের মতো, স্বপ্নের মতো থেকে যায়। থিওরিক্যাল পড়াটা এরকমই স্বপ্নের মতো, যে কি আছে একটা আয়তাকার বস্তু, একটা ঘনকার বস্তু, এটা আমরা এখানে কি করলাম, একে দেখাইলাম, কিন্তু যদি সেটার বাস্তব কোনো উদাহরণ আমরা দেখাইতে পারতাম, তাহলে সেটার জন্য কাজ হইতো। যেমন আমরা গণিত কেন আমরা সহজে, কিছু অঙ্ক আছে যেটা আমরা বাস্তব লাইফে সহজে বুঝি। যেমন গণিতের প্রথম হইল যে যোগ করা, তারপরে হলো বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ। এই যে কয়টা আছে, প্লাস মাইনাস ইন্টু ডিভাইডার, এই কয়টা শব্দ কেন আমরা ভুলি না গণিতের? কারণ হচ্ছে আমরা যখন বাস্তব জীবনে কাজ করি, আমাদের এই জিনিসগুলা প্রতিনিয়ত দরকার হয়। ঘর থেকে বের হইলে টাকা নিয়ে বের হইতে হয়, তো টাকা নিয়ে বের হইলে আমরা হয় বাজার করি,
হয় বাজারে যাই, নচেত অফিসে যাই, নচেত ভ্রমণে যাই। তো যেখানে যাই সেখানে আমাদের কি লাগে? টাকা লাগে। তো যাই হোক, বাস্তব জীবনে চলতে গেলে টাকা লাগে। আর টাকার হিসাবের জন্য আমাদের যোগ বিয়োগ জানাই লাগে। সেটা মূর্খ লোকও জানে। মূর্খ লোক হয়তো লিখতে পারে না, কিন্তু সে ভাগ করতে জানে, গুণ জানে, সবকিছু জানে। তার কারণ হচ্ছে যে এটা আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডের সাথে জড়িত। সবাই এই চারটা জিনিস বলে না। কিন্তু আমরা যখন দেখি বৃত্ত, তো বৃত্ত বলতে আমরা বুঝি একটা গোলাকার দাগ, বৃত্তের ভিতরে একটা কেন্দ্র আছে, কেন্দ্রের থেকে আবার কি আছে, কেন্দ্র দিয়ে অতিক্রমকারী একটা বস্তু আছে, সেটাকে ব্যাস বলে। আবার কেন্দ্র থেকে যদি এই বৃত্ত পর্যন্ত অর্ধেক যায়, এটাকে ব্যাসার্ধ বলে, এটাকে ব্যাস বলে। তা এখন ব্যাসার্ধ, তারপরে এখন আবার এখানে কোণ উৎপন্ন হয়েছে, এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ উৎপন্ন হয়েছে। এখানে একটা 90 ডিগ্রি কোণ আছে, সমকোণ। এখানে একটা 90 ডিগ্রি কোণ আছে। আবার এটাকে যদি অর্ধেক করে দিই, তাহলে আবার 45 ডিগ্রি হয়ে যাবে, 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই যে জিনিসগুলা, এখন দেখেন, এটা আমরা কি করলাম? শিখলাম। এই বৃত্ত শিখলাম। এখন বৃত্ত যে শিখলাম, এটা কোন শিখলাম, এটা কোথায় কাজে লাগে? এখন সেটা যদি আমরা কোনো বৃত্তাকার বস্তু নিয়ে, যেমন দেখেন এটা একটা মগটা ঠিক বৃত্তাকার বস্তু। এখন আমার এই বস্তুটা বানাইতে হবে। আর বানাইতে গেলেই আমাকে কি করতে হবে? ওই ক্যালকুলেশনে আসতে হবে যে এই বস্তুর আগে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই বস্তুর থিকনেস নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে এটাতে কতটুকু মেটাল লাগবে, সেই মেটালটা পরিমাপ করতে হবে। এরপরে কেমিক্যাল ল্যাবে নিয়ে এটাকে বিক্রিয়ার মাধ্যমে এই বস্তুটাকে কি করতে হবে? একটা মানে কি বলে, যাই হোক, বিক্রিয়া মানে একটা গোলা অর্থাৎ নরম কিছু বস্তু আর কি, এটা বানাইতে হবে। বানানোর পরে সেটাকে একটা নির্দিষ্ট সাজ বানাইতে হবে এটার মতো। তারপরে ওখানে সে কি করতে হবে? ঢালাই দিয়ে, অর্থাৎ ঢেলে দিতে হবে। ঢেলে দিলে পরে শক্ত হয়ে গেলে এই জিনিসটা তৈরি হবে। তো এরকম জিনিসগুলা কারণ বাস্তবে যদি দেখে, অর্থাৎ একটা জিনিস, একটা মগ, একটা গ্লাস বা একটা কিছু যদি বাস্তবে দেখে করানো হয় যে এটা এই, তখন সে আর এই অঙ্কটা ভুলবে না। তখন সে এই অঙ্কটা ভুলবে না যে এটা কিভাবে তৈরি করতে হয়। এখন ঠিক আয়তাকার বস্তু আমরা জানি শুধু যে আয়তাকার। অনেক স্টুডেন্টকে প্রশ্ন করলেও তারা আয়তাকার বর্গাকার জিনিসটা বোঝে না। ঠিক আছে, যে আয়তাকারের সংজ্ঞা কি, বর্গাকারের সংজ্ঞা কি, এবং এই আয়তাকার বস্তু, বর্গাকার বস্তু কোথায় ব্যবহৃত হয়, তখন এটা অনেকে বোঝে না। কারণ শুধু জানে যে 4 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে, অনেকে ভুল বলেছে 4 বাহু দ্বারা সীমাবদ্ধ, কারণ জানে না। ও দেখে যে 4টা বাহু আছে, এটা একটা আয়তাকার। কিন্তু আয়তাকারের যে তার 2 পাশ পরস্পর সমান, বিপরীত পাশ সমান হয় না, অর্থাৎ বিপরীত পাশ তাও পরস্পর সমান, বাট এটার দৈর্ঘ্য বেশি, প্রস্থ কম, এটা আয়তাকার বস্তু। আর যার দৈর্ঘ্য প্রস্থ উভয় সমান সমান, সেটা বর্গাকার বস্তু। কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একই। যেমন এটা হইল আয়তাকার আর এটা হইল বর্গাকার, অর্থাৎ এটা 4 বাহু সমান। এটা যদি 1 হয়, এটাও 1, এটাও 1, এটাও 1। আর এটা যদি, এটা হইল বর্গাকার, আর এটা হইল আয়তাকার। তো এটা আমরা সবাই জানি যে এটা তাহলে এটা হবে 1, যদি এটা হবে 2, এটা 2, এটা 1, এটা 1, এটা হলো আয়তাকার।
এখন এই যে জিনিসটা আঁকলাম এটা কোথায় কাজে লাগে, এটা প্র্যাকটিক্যাল যদি না থাকে, এটা আমরা যখন জমি মাপতে যাই অথবা কোনো বস্তু মাপতে যাই অথবা বস্তুর ক্ষেত্রফল, এই জাতীয় বস্তুর ক্ষেত্রফল আমরা মাপতে যাই, তখন এই জিনিসটা লাগে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল করা দেওয়া হয় না। যেমন আমার এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা, এখন এই বোর্ডটা দেখে বুঝতে হবে যে বোর্ডটা কি, বোর্ডটা একটা আয়তাকার, কারণ এটার উভয় সমান না, এটা 2 ফিট, এটা আছে 2.5 ফিট। তো এই যে আবার যদি এটা সব দিকে সমান হতো, যদি আমি যদি বলি যে আমার এই টেবিলটা আমার বর্গাকার, যার চারোটা, এই টেবিলটা যার চারোটা বাহু সমান, এই যে অঙ্কের সাথে এবং প্র্যাকটিক্যালে যেমন জমি মাপতে নিয়ে যাও, জমিতে গেলে আমরা এটা কোথায় ব্যবহৃত হয়, যে জমিতে গেলে আমরা দেখি এক একজনের জমি, কারো জমি আয়তাকার আছে, কারো জমি বর্গাকার আছে, তাহলে ওই জমির ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে, এই জন্য এই আয়তাকার এবং বর্গাকার শেখানো হয়, যে যেই সকল জমি আয়তাকার মানে আছে তাদেরকে এইভাবে তোমরা পরিমাপ করবা, বর্গাকারে এসে এইভাবে পরিমাপ করবা। তখন একটা সূত্র দিয়ে দেওয়া হয় যে ক্ষেত্রফল বের করার সূত্র হইল দৈর্ঘ্য অর্থাৎ দিক, দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক বর্গাকারেরও ক্ষেত্রফল, এটা হলো আয়তাকার এবং বর্গাকারের ক্ষেত্রফল একই, আয়তাকার এবং বর্গাকার উভয়ের ক্ষেত্রফল বের করার সূত্র একই। তাহলে আমরা যেমন এইটা এখন প্র্যাকটিক্যাল ফিল্ডে নিয়ে গিয়ে একটা জমি মাপাইতে হবে, যে দেখো এটা মাপো, এটা মাপো, তাহলে এটা মাপো, এটা ক্ষেত্রফল বাইর করো, অথবা একটা বোর্ডের এটা মাপো, এটা মাপো, এটা বের করো। তাহলে সে কি করলো, প্র্যাকটিক্যালে গেল, মাপলো, বুঝলো, এই তার মাথায় ঢুকে গেল যে সে আর এই যে আয়তাকার বস্তুর ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, বর্গাকার বস্তুর ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, সে আর কখনোই ভুলবে না। এখন দেখা গেছে এই যে অঙ্কগুলো কিন্তু সৃষ্টি হয়েছে বাস্তব থেকে, কিন্তু আমরা আজকে বাস্তবের সাথে মিলাই না, যে অঙ্কগুলো বাস্তবের সাথে সৃষ্টি হয়েছে বাস্তবের সাথে মিলাই না। যেমন এখন ত্রিভুজ আকৃতি, ত্রিভুজ আমরা এগুলা পড়ি কি জন্য, যে আয়তাকার পরীক্ষার জন্য পড়ি, যে আয়তাকার এরকম হবে, বর্গাকার এরকম হবে, ত্রিভুজ এরকম হবে। যেমন ত্রিভুজ, অনেকে ত্রিভুজের সংজ্ঞা জিজ্ঞাসা করলে ত্রিভুজের সংজ্ঞা ঠিক মতো বলতে পারে না, যে ত্রিভুজ কি। কেউ বলে 3 কোণা বিশিষ্ট বস্তুকে ত্রিভুজ বলে, আসলে 3টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ আকৃতিরও কি আছে, জমি আছে। এই কারণে এই সূত্রটা আবিষ্কার হয়েছে যে ত্রিভুজ আকৃতির বস্তু আছে, ত্রিভুজ আকৃতির জমি আছে, ত্রিভুজ আকৃতির অনেক কিছু আছে, যে কারণে এই সূত্রটা আবিষ্কার করা হয়েছে। তাহলে কেন ত্রিভুজের সূত্রটা কি, ত্রিভুজের সূত্র হলো যেমন ত্রিভুজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই এখন এই যে ত্রিভুজের সূত্র হাফ মানে অর্ধেক, একের অর্ধেককে হাফ এভাবে প্রকাশ করে, অথবা এটাকে 0.5 অর্থাৎ অর্ধেক, 0.5 মানে হলো একের অর্ধেক, এককে যদি ভাগ করি তাহলে 0.5 হয়। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন আমি জানি, তাহলে এখন এই ত্রিভুজ আকৃতির হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কোনটা উচ্চতা কোনটা, তাহলে কেন, কারণ আমার একটা আয়তাকার বস্তু বা জমি আছে, এখন কোথাও দেখা গেছে জমিটা এই যে এরকম জমিও পাওয়া যায়, তাহলে কি হইলো, এই পাশে একটা ত্রিভুজ সৃষ্টি হলো, এই পাশে একটা ত্রিভুজ সৃষ্টি হলো। তা আমার জমি আছে এটুকু, না আমার এই জমিটুকু তো মাপতে হবে, তাহলে এখন যে এই 3টা বাহু মাপাইতে হবে, এইটা এইটা এটা, তাহলে কি হলো, তাহলে আমি পেয়ে যাবো। এখন দেখা গেছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, আমার এই জমিটা কতটুকু জমি আছে, এই জমিটা আমরা কিভাবে মাপবো, তখন এটা হলো ভূমি, যে কোনো এই পাশটা হলো ভূমি,
আর এটা হলো উচ্চতা। এই দুইটা পাশ মাপ দিলে, আর হাফ কেন, হাফ হলো এই যে এই অর্ধেক, অর্থাৎ যেটা পুরোটার অর্ধেক, পুরোটাকে অর্ধেক ভাগ করলাম, এই ত্রিভুজ আকৃতিতে অর্ধেক ভাগ করলাম, এই জন্য এটা হাফ। এই জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালে যখন জমি মাপতে গিয়েছি, অথবা প্র্যাকটিক্যালে কোনো ভবন নির্মাণ করতে যাই, অথবা প্র্যাকটিক্যালে কোনো বস্তু বানাইতে যাই এই আকৃতি, তখন আমার এই সূত্রটা প্রয়োগ করে। তার আগে আমরা মুখস্থ করে আসছি, তার মানে আমরা বুঝতাম না যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজ কারে কয়? তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো এটার পুরো একটা কোথায় তা আছে কি হলো যে এটা আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়া মাপলাম, দেখলাম, বুঝলাম, তখন এটা কি হইল যে মানে বাস্তবে বুঝে গেল লোকজন যে না, ত্রিভুজ আকৃতির জমি এইভাবে নির্মাণ করতে হয়। এরপরে যারা সার্ভে পড়ে তখন তারা আরো ট্রাপিজয়েডাল সূত্র আছে, তারা জমির, অর্থাৎ জমি বিভিন্ন আকৃতির হয়। ত্রিভুজ জমি হয় বর্গাকার, জমি হয় আয়তাকার, জমি হয় ত্রিভুজ আকৃতি, ত্রিভুজ আকৃতি, আবার জমি হয় কোথাও এরকম আঁকা বাঁকাও জমি হয়। ঠিক আছে, তো এরকম আঁকা বাঁকা যখন হয় তখন কি সূত্র ব্যবহার করতে? কন্ট্রোল পদ্ধতি। এটা সার্ভেইং এ পড়ানো হয়। সার্ভেইং এ এই পদ্ধতি দেখানো হয় যে এখানের মান, এখানের মান, এখানের মান, এখানের মান, এখানের মান, এখানের মান। তো এই যে এই সূত্রগুলো কেন আবিষ্কার হয়েছে? যেমন এই যে আঁকা বাঁকা সূত্র, এটার জন্য সার্ভেইং এ যে সূত্র আছে সেটা দিয়া মানে প্রয়োগ করতে হবে, তাদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডে নিতে হবে, নিয়ে মাপাইতে হবে। তো এই জিনিসগুলো প্র্যাকটিক্যালে না নেওয়ার কারণে শুধু এটা কারিগরি পলিটেকনিক না, যখনই তাদেরকে অঙ্ক শেখানো হয়, যেমন এই স্কুল কলেজগুলাতে, স্কুল কলেজ বলেন, মাদ্রাসা বলেন, তখনই তাদেরকে এই প্র্যাকটিক্যাল করানো উচিত। অর্থাৎ একটা শিশু যখন বুঝতে শিখে তখনই তাকে এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল করে দেওয়া উচিত। কারণ আমরা বর্তমানে আমাদের লাইফ হইল স্বল্প মেয়াদী লাইফ, অর্থাৎ আমাদের জীবনটা অনেক স্বল্প জীবন। যে স্বল্প জীবনে আমরা যদি পড়াশোনার পিছনেই 20 থেকে 25 বছর ব্যয় করে দিই, আমাদের গড়াই হইল 50 বছর বা 60 বছর, কেউ 80 বছরও বাঁচে, কেউ এখন গড়াই 60 বছর পর্যন্ত সর্বোচ্চ ধরা যায়। তো 60 বছরের মধ্যে যদি আমার 30 বছর পার করি শুধু পড়াশোনায় এইভাবে, তো দেখা গেছে আমার বাকি লাইফ আর গড়তে পারি না। এই জন্যই যখনই সে শিক্ষা গড়ে উঠবে তখনই তাকে থিওরির সাথে প্র্যাকটিক্যাল, অর্থাৎ থিওরির সাথে প্র্যাকটিক্যাল করাইতে হবে। থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, তাকে এক জায়গা দিয়ে থিওরি শিখাইতে হবে, এক জায়গা দিয়া 2 + 2 = 4, আর এক জায়গা দিয়া এই 4-এর হিসাব বাজার করতে পাঠাইতে হবে। হ্যাঁ, বাজার প্লাস টাকা, অর্থাৎ টাকা দিয়ে তাকে বাজারে পাঠাইতে হবে। তখন সে হিসাব বুঝবে যে 2 + 2 = 4, হ্যাঁ, 10 - 5 = 5। এই হিসাব তখন সে বুঝবে যে 10 টাকা থেকে 5 টাকা গেলে থাকে 5 টাকা। হ্যাঁ, আবার 10 ভাগ 2 তাহলে = 5। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো তারে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল এটার সাথে যুক্ত করতে হবে। এটার সাথে কি করতে হবে? যুক্ত করতে হবে। তখন কি হবে? এটা তো আমি সাধারণ উদাহরণ দিলাম যে বাজার করা, বা এটা তো সবাই করাই থাকে, বাট আপনারা মনে করেন না যে মানে এই উদাহরণ, এটা তো সাধারণ মানুষ করে থাকে, করে, কিন্তু বাস্তবে তাকে অন্যান্য আজকে পড়াশোনার প্রতি পোলাপান মজা পায় না কেন? পড়াশোনা বাদ দিয়ে পোলাপান কেন রাস্তায় ঘুরে? তার কারণ একটাই যে স্কুলে গেলে, অর্থাৎ পড়াশোনার প্রাথমিক স্তর স্কুল এবং মাদ্রাসা, এই 2 জায়গায় প্রাথমিকভাবে পোলাপানকে, অর্থাৎ
বাচ্চাদেরকে পড়ানো হয়। তো স্কুল এবং মাদ্রাসা দুই জায়গায় কিন্তু তাকে প্র্যাকটিক্যাল যেটাই পড়ান না কেন তার প্র্যাকটিক্যালের সারটা বুঝাইতে হবে যে এটার প্র্যাকটিক্যালটা কি। স্কুলে পড়াচ্ছেন, তাকে শুধু শিখাচ্ছেন, হ্যাঁ, তাকে কি শেখানো হয়, বিভিন্ন ছড়া শেখানো হয়, কারিগরি বা তার মাথায় যে জিনিস শেখানো দরকার সেটা তাকে ছড়া শেখানো হয়। কি ছড়া? যেগুলো কোনো কাজে লাগে না। যেমন দেখেন অনেকেই জানে একটা কবিতা, যেমন হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম, এটার আগাও নাই মাথাও নাই কিচ্ছু নাই, অথচ যদি এটার বদলে তাকে এটার প্র্যাকটিক্যাল করানো হয় যে দেখো একটা বস্তু কিভাবে বানাইতে হয়, তার ইঞ্চি কিভাবে মাপতে হয়, তার ফিট কিভাবে করতে হয়, তার প্রতিটা মিলিমিটার, হ্যাঁ, স্কেলটা আমরা শুধু কি করি, একটা স্কেল বানাই, এই স্কেলটা ফোলা বান্ধে দেই যে তোমরা খালি কি করবা, এটা দিয়া দাগ দিবা, একটা পেপার থাকবে, পেপারে এটা ধরে ধরে দাগ দিবা। কিন্তু এটার ভিতরে যে এখানে মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, হ্যাঁ, তারপরে মিটার আছে যে কত মিলিমিটার, যে হ্যাঁ এটা হচ্ছে মিলিমিটার, তারপরে এটা হচ্ছে যেমন এই 10 মিলিমিটার সমান সমান হইলো 1 সেন্টিমিটার, যেমন এটা হইলো 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। এভাবে যে দাগ কাটা থাকে, সেন্টিমিটার লেখা থাকে, মিলিমিটার লেখা থাকে, কিন্তু এই স্কেলটা কখনো তারে বুঝে দেওয়া হয় না যে এটা মাইপা করবা, যে এখানে যদি একটা পেপার তোমরা বানাও তাহলে এই যে দেখো স্কেলটার কাজ কি, কিন্তু এটা কারো শেখানো হয় না। তখন কি হয়, তখন তারা না বুঝার কারণে ওই ইন্টারমিডিয়েটে গিয়া অথবা মেট্রিকে অথবা 10-এ গিয়া তারা ভার্নিয়ার স্কেল দিয়া এবার বিভিন্ন ক্ষুদ্র বস্তুর মাপ শেখায়, ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। তখন তারা শিখায় যে এই যে দেখো এই ক্ষুদ্র মিলিমিটারের মাপ ভার্নিয়ার স্কেল দিয়া এই কোনো বস্তু, যেমন রডের থিকনেস তখন আর মাপার কিছু পায় না, তখন শিখায়। কেন? এই জিনিসটা যদি আগে শেখানো হইতো তাহলে সে কি করতো, সহজে বুঝে যেত যে দেখো একটা রডের থিকনেস কিভাবে বের করে, একটা রডের কিভাবে বের করে, এগুলা হইতো। তো এই জিনিসগুলো সে শিখতে পারতো। তো ঠিক এটা কেন বললাম যে আমাদের সমাজে অর্থাৎ কিভাবে দক্ষ করা উচিত। তো এবার আসেন, ঠিক পলিটেকনিক এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যা যা শেখানো হয়, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো সব বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত, সায়েন্স বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এই বিজ্ঞানটাকে সম্পর্কযুক্ত, যেহেতু এই বিজ্ঞানটাকে ভালোভাবে শিখাইতে হবে, বিজ্ঞানের সূত্রগুলো শিখাইতে হবে, বিজ্ঞানের অবস্থা বুঝাইতে হবে, যে এবং সেটার সাথে প্র্যাকটিক্যাল করে সেটা শিখাইতে হবে। তাপ মোমেন্ট অফ ইনারশিয়া, শিয়ার ফোর্সের বাস্তবতা। এখন এগুলো আমরা কি করি, অঙ্কের মাধ্যমে সীমাবদ্ধ করে দেই যে অঙ্ক থিওরি শিখো, সবাই থিওরি শিখো। ঠিক ওই এখন ইন্টারভিউ বোর্ডে গেল কি করে, যে আপনি বাংলা জানেন কতটুকু, একজন ইঞ্জিনিয়ার তাকে দেয় হইলো যে আপনি বাংলা কতটুকু জানেন, ইতিহাস আছে কি, তারপরে অথচ সে একজন ইঞ্জিনিয়ার, তাকে জিজ্ঞাসা করে বাংলা, ইতিহাস, তারপরে কে মারা গেছে কবে, কে জন্ম হয়েছে কবে, কার জন্মসাল কবে, হ্যাঁ, এগুলা নিয়ে যদি একজন ইঞ্জিনিয়ার বসে থাকে তাহলে তার প্র্যাকটিক্যালটা শিখবে কি, প্র্যাকটিক্যালে কখন সময় দেবে। তো তখন তারা করে কি, তখন তারা শুধু থিওরি পড়ে, বাকি জিনিসগুলাতে তারা কি করে না, তারা আর সময় দেয় না। তো এখন আসেন তাহলে প্র্যাকটিক্যাল কেমন হওয়া উচিত, যে প্রত্যেকটা জিনিসই এক জায়গা দিয়ে একই ক্লাসে, অর্থাৎ এখানে থিওরি ক্লাস হবে, থিওরির সাথে কি হবে, থিওরি ক্লাস যখন কোনো শিক্ষক করাবে তার সাথেই
থিওরি ক্লাসের এখানেই কি থাকবে, অর্থাৎ থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস এমন হবে। অর্থাৎ একটা সেলের জন্য যদি একটা আসন হয়, আসনের সাথে তার প্র্যাকটিক্যালের যন্ত্র রেখে এরকম ল্যাব তৈরি করা দরকার। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি যে প্র্যাকটিক্যাল ল্যাব বানায় এক জায়গায়, থিওরি আরেক জায়গায়, যে কারণে প্র্যাকটিক্যাল করতে আমার উৎসাহ হয় না, আবার ল্যাবে যাব, কালি লাগবে, ময়লা লাগবে, ইত্যাদি, এই সেই ইত্যাদি। আর যদি সেটা ফাঁসে বসেই করে, অনেকেও কি বলবে যে অসুস্থ বোধ লাগবে ইত্যাদি, তা না, এটা সব পরিষ্কার যন্ত্রপাতি থাকবে, সে থিওরি করবে, থিওরির সাথে সাথে ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে যে তোমরা এটা কি করো। এখন আমরা এগুলো শিখি যে বিভিন্ন বস্তুর সব সূত্র শিখি, সেটা প্র্যাকটিক্যাল এবং থিওরি সব থিওরি করি। তো থিওরি করতে গেলে কি হয়, একটা সময় প্র্যাকটিক্যাল নলেজে প্র্যাকটিক্যালে গিয়ে সেগুলোর বাস্তবতা না পাওয়ার কারণে তখন লজ্জিত হতে হয়, তখন নতুন করে শিখতে হয়। এই যে নতুন করে শিক্ষা এবং লজ্জিত হওয়া এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া, পর্যাপ্ত পরিমাণ বেকারত্ব, যেমন এখনো রয়েছে বেকারত্ব, বহু ছাত্র বেকার অবস্থায় আছে, বহু ছাত্রের দেখা গেছে বাবা মা যখন অনেক বাবা মাই বাংলাদেশে যেহেতু শিক্ষা ব্যবস্থার এখনো পূর্ণাঙ্গ অর্থাৎ 100% হয় না, তো অনেকের ক্ষেত্রে দেখা গেছে বাবা মা থাকে অশিক্ষিত মূর্খ, তো তারা মনে করে যে স্কুল কলেজ বা প্রতিষ্ঠানে গেলেই তারা একটা কি পাবে, একটা দক্ষ তৈরি হবে এবং শিক্ষা অর্জন করতে পারবে এবং ভালো একটা বেনিফিট দিবে। তো দেখা গেছে অনেকে তার সন্তানকে মানে পড়াশোনা শেষ, এটা এত বড় থিওরি লিখে লাভ নেই, অর্থাৎ তার সন্তানকে যখন পড়াশোনা শেষ তখন মনে করে যে পড়া শেষ, হ্যাঁ, তখন সে মনে করে যে আমাকে একটা জব করে খাওয়াবে, হ্যাঁ, আমাকে একটা জব দিবে। তখন এই কারণেই সে সব টাকা পয়সা কিন্তু পড়াশোনা করা অবস্থা টাকা পয়সা কিন্তু তার পিছনে ব্যয় করে। একটা সময় সে দুর্বল হয়ে যায়। কিন্তু পড়াশোনা বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয়, পড়াশোনা শেষে দেখা গেছে ওই ছেলে আর চাকরি পায় না, চাকরির জন্য কত সমস্যা, চাকরির জন্য এরে দৌড়ায় ওরে দৌড়ায়, ওর পাশে ঘুরে, এর এটা করে সেটা করে, কিন্তু চাকরি 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, হ্যাঁ, চাকরি হয় না। আবার চাকরি হইলে সেটার বিভিন্ন ফিল্ডে বিভিন্ন রকম সমস্যা, যে কারণে সঠিক কর্মসংস্থানও সে পায় না। তখন কি হয়, ওই পরিবারটা যে তার উপরে নির্ভরশীল হইলো, একটা সময় সে দুর্বল হয়ে পড়লো, তখনও তার কোনো উপকারে লাগলো না। কারণ পড়াশোনা শেষে যে একটা চাকরির ব্যবস্থা হবে, তার থেকে যে একটা ভালো কিছু পাবে পরিবার যেটা আশা করে, সেটা পর্যাপ্ত আশা পায় না। আবার অনেকের ফ্যামিলি এমনও আছে যে পড়াশোনা শেষ, হ্যাঁ, ওর পড়া শেষ এবং ওই ফ্যামিলির মূল গার্ডিয়ান ইন্তেকাল করছে, হ্যাঁ, পড়া শেষ, যে তার বাবা অথবা মা, তার বাবা, তার যে ইনকামের যে মূল জিনিস, তার বাবা, সে কি করছে, ইন্তেকাল করছে, বা মারা গেছে। এখন বলেন যে এই ছাত্রটা যে তার পড়া শেষ, এখন তার বাবা ইন্তেকাল বা মারা গেছে, এখন এই ছাত্রটা এখন কি করবে? একটা ছেলে পড়াশোনা শেষ হইতে না হইতেই বা শেষ, এখন তার আর কোনো ভাইও নাই, তার পরিবারের উপার্জন করার মতো আর কেউ নাই। এখন যে তার যে 4টা বছর যে আপনি সময় বিনিয়োগ করালেন, 4 বছর যে আপনি তার পিছনে এই যে তাকে যে সঠিকভাবে শিক্ষা দিলেন না, সে কি করছে, সে পড়াশোনা করে নাই, সে মনে করছে যে আমার তো ব্যাকআপ আছি, এটা করব সেটা করব, সে দৌড়ায়, রাস্তায় দৌড়ায় এবং ঘুরে ফিরে এবং রাজনীতির সাথে জড়িত হয়ে তাদের সাথে ঘুরে ফিরে মনে করে অনেক কিছু। কিন্তু আসলে বাস্তবে দেখবেন যখন ছাত্ররা এরকম রাজনীতি করে, কয়জন ছাত্র রাজনীতি করে তারা এই ভালো উপরে গেছে? কারণ রাজনীতির শুধু মাথাগুলাই তাদের উপকারে লাগে, আর বাকিগুলো রাজনীতি করে কোনো বেনিফিট পায় না। 1 কাপ চা 200 টাকা, 500 টাকা, 5000 টাকা, 10,000 টাকা। কিন্তু একটা সময় দেখা যায় তার বাপ নাই, তার বাবাই মারা গেছে, তার মা নাই, তার এখন
তার একটা চাকরি দরকার, 2-3 বছর ঘুরে ঘুরেও মানুষের পাশাপাশি ঘুরে একটা চাকরি পায় না। এরকম আমার কাছে এরকম অনেক উদাহরণ আছে যে যার বাবা ইন্তেকাল করেছে, যার পরিবারের সমস্যা, আর পরিবারের উপার্জন করার কেউ নাই। এখন সে কি, এখন মূল সমস্যা আর দুইটা হয়েছে, যে সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার কারণে সে এখন জেনারেলে অর্থাৎ সাধারণ অন্যান্য বিষয়ে সে চাকরি করতে যাইতে চায় না বা পায় না। কারণ সে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হওয়ার কারণে তাকে জেনারেলি অনেক প্রতিষ্ঠান নিয়োগ কেউ দেয় না। হ্যাঁ, এখন সে কি করে, সে মার্কেটিং করে। অনেকে আছে যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা সত্ত্বেও এখন সে ওই মানে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের মার্কেটিং, এটা তো ভালো জিনিস, কিন্তু ইঞ্জিনিয়ারিং না হয়ে যদি ওই বিড়ি অর্থাৎ আকিস বিড়ি বিক্রি করে, তখন তো আর ওই কি বলে এই আর সেটা স্বাদ থাকলো না, আকিস বিড়ি বিক্রি করার তো আর স্বাদ থাকলো না। তাহলে আর সেই অথচ সমাজে সে পরিচয় দিতে পারে না যে আমি একজন ইঞ্জিনিয়ার। সে তখন বলে যে ভাই আমি একজন সাধারণ মানুষ, বিড়ি একটা নিজে টানে আর বাইরে দোকানে দোকানে গিয়ে ভাই বিড়ি অর্ডার দেন। আমার এরকমও পরিচিত আছে যে অনেকে, আমি নাম বলবো না, অনেকে আছে এরকম কষ্টে বিড়ি পর্যন্ত বিক্রি করছে, চাকরি পায় না। তাহলে এই দোষটা কার? এই দোষটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাটার। যেই শিক্ষা ব্যবস্থাটা একটা মেশিনারিজ এর সাথে সংশ্লিষ্ট, একটা ইয়ের সাথে সংশ্লিষ্ট, হ্যাঁ, সেই জিনিসটা প্র্যাকটিক্যালি না শিখে, যেমন আমরা কি জানি, যেমন আপনারা দেখেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়ে, যেমন এটা একটা বিম, তো বিমের ভিতরে কি থাকে, এরকম রড থাকে, টপ বার, বটম বার, নিচে বটম বার থাকে, উপরে টপ বার থাকে, উপরে টপ বার, নিচে বটম বার থাকে, বটম বার থাকে। তো এখন দেখেন এই যে এই জিনিসটা, এটা কাটলে কেমন দেখা যায়, এটা কাটলে কেমন দেখা যায়। এই যে জিনিসটা আমরা শুধু কি করি, এটা সেকশনে বা ইয়াতে দেখাই, কিন্তু এটা বাস্তবে যদি আমরা দেখাইতাম নিয়ে যে এই দেখো এটা কাটলে এটাকে এরকম দেখা যায়, এটা তো দেখা যায় সচরাচর সিভিলে যারা তারা দেখে যে এরকম, কিন্তু অন্যান্য কিছু আছে যে এটা ভিজুয়াল না। বাংলাদেশের পলিটেকনিকগুলোতে এমন কিছু ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টের আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডেও নাই, এবং তাদেরকে সেটা দক্ষ করে যে তারা বাহিরে গিয়ে কাজ শিখবে সেটাও নাই। ঠিক আছে, তো যেই কারণে এই যে বেকারত্বের হার দিন দিন বাড়ে। তাহলে কি হবে, এখন আসি তাহলে কেমন শিক্ষা দেওয়া উচিত, প্রত্যেকটা কারিগরি শিক্ষাটা কেমন দেওয়া উচিত। তাহলে আমরা দেখব কিভাবে দেওয়া। 1 নম্বর শর্ত হইল যে থিওরি পাশাপাশি প্র্যাকটিক্যাল। থিওরি পাশাপাশি প্র্যাকটিক্যাল। 2 নম্বর হচ্ছে আসন বিন্যাস হবে স্বল্প, এবং এই আসন বিন্যাসটা হলো আসল, এই আসন বিন্যাসটা হবে একই জায়গায়, স্বল্প জায়গায়, মানে স্বল্প না, একই জায়গায় একটা ডেস্ক, তার শিক্ষার জন্য একটা টেবিল ডেস্ক থাকবে, এবং পাশাপাশি তার মূল ল্যাব আলাদা থাকবে, কিন্তু তার এখানে এই আজকের যেমন থিওরি ক্লাসের সাথে তার প্র্যাকটিক্যালের কোন যন্ত্রটা, কোন বিষয়টা তার এখানে দরকার, সেটা এখানে ওই ফিওন বা যারা আছে অ্যাসিস্ট্যান্ট তারা আগেই এনে কি করবে, এখানে রাখবে, যাতে সে থিওরি পড়বে 1 লাইন 2 লাইন থিওরি পড়লো, বা প্রথমে একবার পুরো থিওরিটা পড়ে নিল, এখন সে নিয়ে যাবে। যেমন কেমিস্ট্রি যখন পড়তে যায়, কেমিস্ট্রি সব উপাদান, যেমন আজকে যে বিষয় পড়বে যে পলিমার তৈরি করা, পলিমারাইজেশন করা, কোপলিমার, বিভিন্ন পলিমার আছে, বিভিন্ন বিষয় আছে। এখন এগুলো তৈরি করতে ইথিলিন লাগে, যে বস্তুগুলো লাগে সেই বস্তুগুলো সে এখানে এনে জমা রাখে, এখন পড়বে, পড়াশোনা করে এটা বানিয়ে দেখবে যে আসলে এটা ঠিক আছে। তখন সে কি করবে, থিওরি পাশাপাশি প্র্যাকটিক্যাল শিখলো, আসন বিন্যাসটা সুন্দর হইতে হবে। এবং 3 নম্বর হচ্ছে তাদেরকে সুনির্দিষ্ট সময়ের পরে ব্রেক দিতে হবে, সুনির্দিষ্ট সময়ের পরে ব্রেক দিতে হবে।
এই সময় তাদেরকে ব্রেক দিতে হবে, এই জন্য তারা কাজ করতে করতে ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে যাবে। তাদের যে শরীরে যে এনার্জিটা, যে ক্যালোরিটা লস হয়, সেই ক্যালোরিটা ফিল আপ করার জন্য তাদের পাশাপাশি খাবার, স্লাইন, ঔষধ, এই পর্যাপ্ত তার সাথে রিলেটেড যেই বস্তুগুলো এখানে পাশে রাখতে হবে, ওই ক্লাসের পাশেই এগুলো রাখতে হবে, রাখলে তারা তাৎক্ষণিক থাকবে। 4 নম্বর হচ্ছে প্রত্যেক প্রতিষ্ঠানই মেডিকেল ব্যবস্থা জোরালোভাবে থাকতে হবে। প্রত্যেক প্রতিষ্ঠানের মেডিকেল ব্যবস্থাটা থাকতে হবে। এখন মেডিকেল ব্যবস্থা আছে, কিন্তু অনেক জায়গায় দেখা গেছে প্রতিষ্ঠানের ডাক্তারই নেই। ন্যূনতম একজন MBBS ডাক্তার এবং তার সহকারী একজন নার্স, কয়েকটা বেড এবং পর্যাপ্ত সকল উপাদান থাকতে হবে। এরপরে হলো ক্যান্টিন ব্যবস্থা থাকতে হবে। তারা বাহিরে গিয়ে, দোকানে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে না খেয়ে সুনির্দিষ্ট আসন থাকতে হবে, ক্যান্টিন থাকতে হবে, এখানেই তাদেরকে বসার সুযোগ করে দিতে হবে, অথবা ওই খাবার এনে তাদেরকে সাপ্লাই করতে হবে। এবং তাদেরকে প্রতি সপ্তাহে একদিন ট্যুর করাতে হবে। বিভিন্ন জায়গায় তারা সপ্তাহে একদিন ট্যুর দিবে, দেখবে যে আসলে এই ট্যুরটা কেন দিতে হবে। ট্যুরটার সাথে তার প্র্যাকটিক্যাল সামঞ্জস্য অনেক জিনিস আছে। এই ট্যুরের মাধ্যমে সে প্র্যাকটিক্যাল ওই জিনিসগুলা, যেটা ইন্ডাস্ট্রির ভিতরে বা ক্লাসের ভিতরে বসে যে জিনিসগুলা দেখা সম্ভব না, সেটা ট্যুরের মাধ্যমে দেখে আসবে। ওই ট্যুরের মাধ্যমে সে মনও চাঙ্গা থাকবে, সবকিছু দেখে আসবে। তাহলে কি হলো যে তাকে ট্যুর দিতে হবে। তারপরে সর্বদা একজন দক্ষ শিক্ষক গাইড করতে হবে। সর্বদা একজন দক্ষ শিক্ষক তাকে গাইড করতে হবে। কারণ কোনো শিক্ষক যখন গাইড করবে না, তখন ওই ছাত্র সে তার নিজের গতিতে চলবে। আমরা খুঁজেই পাই না যে বাংলাদেশের মানুষ কিভাবে কাজ বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে রাজনীতি শিখাইছে। কি রাজনীতি? যে তখন এই ছাত্রদের যেই পরিমাণ পড়াশোনা যদি ছাত্রদেরকে ঠিকভাবে ছাত্ররা তো পড়াশোনা করেই সময় পাবে না, তারা কখন রাজনীতি করবে? রাজনীতি করার মতো তো সময় তাদের মাথায় থাকবে না। আমরা যারা জব করি, আমরা সকালে উঠে কি করি? সকালে উঠে অফিসের দিকে দৌড়াই, আবার সন্ধ্যার 7টা-8টা পর্যন্ত কাজ করি, আবার বাসায় আসি, রাস্তায় জ্যাম। আমি জ্যাম নিয়ে এই যে ভিডিওটা দিয়েছি, যে রাস্তায় আবার জ্যামে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় প্রতিদিন নষ্ট হয়। তো জ্যামের উপরে যে ভিডিওটা দিয়েছি, আপনারা ওই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। একটা ভিডিও, সব ভিডিও আমার দেখার দরকার নাই, ওই জ্যামের ভিডিওটা দেখেন, কারণ জনস্বার্থে বলা হয়েছে। তো এই যে সময়টা অপচয় হয়, এই সময়টা অপচয়, আমরা তো সময় এখন কুলই পাই না যে আমরা কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না, দেশে যেতে পারি না, বিভিন্ন জায়গায় ঘুরতে পারি না। কেন? আমাদের এই সার্ভিসে আটকা। তাহলে আমরা কখন রাজনীতিতে রাস্তায় নামবো? আমরা কখন কি করবো? সময় তো পাই না। ছাত্রদের তো ওটা একটা কাজ। আর ভাই, আমরা যখন প্রফেশনালি এখন চাকরি করি, কাজ, এটা আমার কাজ, আমি নড়তে চড়তে পারি না। ছাত্রদের পড়াশোনা করারও তো এটা একটা কাজ। তো ছাত্রদের যখন পড়াশোনা করা একটা কাজ, তাকে আপনি পড়াশোনা যদি ব্যস্ত না রাখেন, তখন তো সে রাস্তায় যাবে, মানুষের উপরে, মানুষের সাথে বেয়াদবি করবে, তাদেরকে আদর্শ শিক্ষা দিবেন না, তো তারা তো বেয়াদবি করবে। তাদেরকে সেই শিক্ষা না দিলে তারা তো এটাই করবে। তো ভাই, আপনি এই ব্যস্ত সময়টা তাকে পড়াশোনা দিয়ে ব্যস্ত রেখে দেন।
তখন সে পড়াশোনা করতে করতে ব্যস্ত, এসে শেষ করতেই পারবে না। তখন সে কোন সময় রাস্তায় গিয়ে কাকে মারবে, কাকে ধরবে, কখন রাজনৈতিক স্লোগান দিবে। আরে ভাই, রাজনীতি একটা দেশ পরিচালনার জন্য দরকার সুষ্ঠু মস্তিষ্কের ভালো দক্ষ মানুষ। আজকে কারা রাজনীতি করে? আজকে যাদের দক্ষতা নাই, তাদের দক্ষতা কম, তারা এই বাইরে যায়, নেতা হয়, ওই করে সেই করে, মানুষের সম্পদ চুরি করে, এমনি দৌড়ায় অমনি দৌড়ায়। আজকে যদি তাদেরকে সঠিক কর্মসংস্থান আপনি ব্যবস্থা করে দেন, আজকে আপনার বাংলাদেশে এত কিছু করার দরকার নাই যে বাংলাদেশের প্রশাসন দিয়ে অমুকে ধরান অমুকে মারান। আরে ভাই, নিজে থেকে যখন সবাই শুধরে যাবে তখন সে এমনিই শুধরে যাবে। তো এই জন্য তাদেরকে রাজনীতির মধ্যে না ঢুকে দিয়ে তাদেরকে পড়ার রাজনীতির মধ্যে ঢুকান, পড়ার রাজনীতির মধ্যে ঢুকান, পড়াটাকে সে সঠিকভাবে দেন, প্র্যাকটিক্যাল এবং থিওরি সব একসাথে শিখান। আজকে আমরা ক্লাসে গিয়ে বিভিন্ন জায়গায় তখন প্রশ্ন করি যে ভাই, এই যে এটা কোথায় কাজে লাগে, এই রেজিস্ট্যান্স কোথায় কাজে লাগে, এটা তো খালি আপনি আইকে দেখাইলেন, সার্কিটটা কেন, এটা সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট কেন হচ্ছে, তাহলে অঙ্ক করার জন্য R5 R1, হ্যাঁ। কিন্তু এটা যে একটা ইলেকট্রনিক সার্কিট বানায়া সাথে সাথে যে দেখেন এটা তার, এই তারের রোধটা এখানে এই কারণে এটা রোধ হয়, প্রত্যেক তারের রোধ আছে নির্দিষ্ট পরিমাণ, সেটার জন্য রোধ ক্যালকুলেশন করতে হয়। বা এই সার্কিটটা আপনি বানায় একটা সার্কিট ইয়ে দিয়ে দেখান। তো এটা এই যে বিষয়, বাংলাদেশে এই যে হাজার হাজার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, কিন্তু এতে তার কি কিছু আবিষ্কার আমরা পাইনি। যা আমরা বর্তমানে, আপনারা জানেন যে ফায়ারের একটা যুগ চলে, রানা প্লাজা ধ্বংস হওয়ার পর থেকে এই ফায়ারটা যুগ। আর এই ফায়ারের যথেষ্ট ইন্ডাস্ট্রির উপরে যথেষ্ট ফায়ারের চাপ রয়েছে। বিল্ডিং সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি অ্যান্ড ফায়ার সেফটি, তিনটা সেফটি। এই সেফটির জন্য অনেকগুলো গুডস অর্থাৎ মালামাল তথা প্রোডাক্ট লাগে। এই প্রোডাক্টগুলো সব ইউএল লিস্টেড, অর্থাৎ বাহিরের থেকে আনতে হয়। তারা মালগুলা বানিয়ে আন্ডার ল্যাবরেটরি টেস্ট করে এটাকে কি করছে, সাজেস্ট করছে যে এই মাল আপনারা লাগাইতে হবে, এই মাল আপনারা এখানে ইনস্টল করতে হবে। আরে ভাই, আপনারা বাংলাদেশিরা যদি একটা প্যানেল আবিষ্কার করতে পারতেন আজকে, এটা যদি ফায়ারের একটা, হ্যাঁ, যেহেতু ইলেকট্রনিক ফায়ার হলো ইলেকট্রোমেডিক্যাল, ফায়ার সায়েন্সটা হলো ইলেকট্রোমেডিক্যাল, ঠিক আছে। তো এটা এখন ইলেকট্রনিক্সে যারা পড়াশোনা করে, ইলেকট্রিক্যালে যারা পড়াশোনা করে, তাদের উচিত ছিল যে ভাই আমরা এটা নিয়ে গবেষণা করি, যে এটা দিয়া একটা মানে কিছু একটা ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, যেটাকে আমরা FACP বলি, এই একটা ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল আমরা আবিষ্কার করি, আমরা একটা ইঞ্জিন আবিষ্কার করি, যেটা আমরা আবিষ্কার করে প্রুভ করব, বাংলাদেশ সরকারকে দেখাবো, এবং আন্ডার ল্যাবরেটরি অর্থাৎ ইউএলকে আমরা, অর্থাৎ এই ইউএল থেকে আমরা পারমিশন নিয়ে আসবো যে ভাই এই দেখেন আমাদের FACP এইভাবে বানিয়ে নিয়ে আসছি, এই যে আমরা বাংলাদেশিরাই উৎপন্ন করছি। এবং এইটার সাথে সম্পৃক্ত যেমন স্মোক ডিটেক্টর, মাল্টি ডিটেক্টর, যেগুলো দিয়ে আগুন শনাক্ত হয়, এই যে জিনিসগুলা আমরা আবিষ্কার করে প্যানেলের সাথে লাগিয়ে দিতে পারি। এটা কঠিন কোনো বস্তু না, যেটা বিদেশিরা পারে সেটা আমরা পারবো না কেন? আমাদের তো এটা না পারার পিছনে কোনো কারণ নাই। তো এই জিনিসগুলা কি করতে হবে, যে ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেক ডিপার্টমেন্টের কি করতে হবে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হলো সিভিল, ইলেকট্রিক্যাল, তারপরে হলো মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এখন একটা বড় যুগ চলতেছে, হ্যাঁ, রেফ্রিজারেশন। সবচেয়ে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল, এই তিনটার সমন্বয় কিন্তু সব তৈরি হয়। আপনি যাই বলেন, কম্পিউটার বলেন, যা বলেন, এই তিনটার সমন্বয় সব তৈরি হয়। তো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, এই তিনটা বিষয় সবাই সকল ভার্সিটির অভাব নাই বাংলাদেশে। অমুক ভার্সিটি, সমুক ভার্সিটিতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কিন্তু ভার্সিটিতে দেখা গেছে ল্যাব নাই, পর্যাপ্ত শিক্ষার ব্যবস্থা নাই, দক্ষ প্রশিক্ষক নাই। কিভাবে সূত্র আছে, সূত্র প্রমাণ, একটা সূত্র আমি লিখি, হ্যাঁ,
এই সূত্রের প্রমাণটা কি, প্রমাণটা বাস্তবে আমি শিখতে পারি না। তাহলে আমার এই যে বাস্তবতা না থাকার কারণে এই জিনিসগুলো হচ্ছে। আমি বলবো যে এই শিক্ষা ব্যবস্থাটাকে মানে আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবেই গড়ে উঠানো দরকার। এভাবে গড়ে উঠাইলে কি হবে, একটা ছাত্র যখন পড়াশোনা শেষ, কারিগরি মানুষ কেন পড়ে? কারিগরি মানুষ এই জন্য পড়ে যে একটা কোর্স শেষ করার পরেই যেন সে একটা ভালো চাকরি পায়। অর্থাৎ একটা চাকরি বললে তার একটা কর্ম হয়, চাকরি হোক ব্যবসা হোক, যেন তার একটা কর্মসংস্থান তৈরি হয়। এখন ছাত্র পড়াশোনা শেষ, পড়া শেষ কিন্তু ইকুয়াল টু বেকার। ছাত্র পড়া শেষ ইকুয়াল টু বেকার। পড়া শেষ একসাথে দেই, ছাত্র পড়া শেষ ইকুয়াল টু বেকার। তাহলে এই জিনিসটা কে আশা করে বলেন? বাংলাদেশের প্রেক্ষাপটে কি এই জিনিস কেউ আশা করে? সবাই চায় যে আমার ছেলেটা একটা ভালো চাকরি করুক, একটা ভালো ইনকাম করুক, একটা ভালো কিছু আমাদেরকে দেশ জনগণের জন্য দেখ। কিন্তু কয়জন? যাদের রেফারেন্স আছে তারাই চাকরি পায়, সরকারি হোক আর বেসরকারি হোক। সরকারি 2 নম্বর হলো বেসরকারি। যেখানেই যান আর এই আরটা কাজে লাগে। এই আর ছাড়া আপনাকে নিবে না, কারণ আপনি যেখানেই যান, আপনি যদি বেসরকারি জব করতে যান এই আরটা দরকার। কেন দরকার? যে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ লোকই ধোঁকাবাজ হয়, আর ধোঁকাবাজ হওয়ার কারণে তখন ওই রেফারেন্স নিয়ে আসা হয় যাতে ধোঁকাবাজি করে না যেতে পারে অথবা তাকে সহজে ধরা যায়। এই জন্য এই রেফারেন্স কাজে লাগে। আর সরকারিতে তো ধরেন এটা তো লাগবেই, এটা ছাড়া বড় বড় মামু খালু ছাড়া হয় না। অথচ আপনি যদি এই ছেলেদের সবাই যে সরকারি চাকরি করতে হবে এমন না, সরকারি কয়টা খাত আছে। তো এই ছেলে পেলেদেরকে যদি, এই ছাত্রদেরকে যদি আপনারা সঠিকভাবে শিক্ষা দিতে পারেন তাহলে তারা রেফারেন্স ছাড়াই এত দ্রুত চাকরি পাবে। আর বাংলাদেশের চাকরির অভাব থাকলে বাইরে চলে যাবে, বাইরের কর্মক্ষেত্রে অভাব নাই, কিন্তু দিন শেষে দক্ষ লোকের অভাব। শুধু বাইরে কেন, বাংলাদেশই তো আমরা এখনো দক্ষ লোক খুঁজে পাই না। এখনো আমাদের যে পরিমাণ আমরা আমাদের পজিশন পোস্ট পজিশন আছে, যে পরিমাণ দক্ষ লোক দরকার, দক্ষ লোক যাচাই করলে দক্ষ লোক পাই না। আমরা এখনো নিয়োগ দিতে গিয়ে দক্ষ লোক পাই না, খুঁজে পাই না। তাহলে কি এই দক্ষতাটা কি করবে? আবার অনেক ছাত্রছাত্রী আছে পড়াশোনা অবস্থা তারা এলোমেলো করে। আগে পড়াশোনা অবস্থা তারা এখানে সেখানে হোটেল মোটেল ঘুরে বেড়া। আরে ভাই, হয় পড়াশোনা শেষে একটা কিছু হবেই, ওই হইতে গিয়ে দেখা গেছে তার বাপ মারা গেছে, তার ওই পারিবারিক সমস্যার সৃষ্টি হয়ে গেছে, তার বিভিন্ন কলহ তৈরি গেছে, তখন ঘুরে 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 রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। তো এই জন্য আমি বলবো যে আমি বাংলাদেশ সরকারকে এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং ইউজিসি সবাইকে আমি বলবো যে আপনারা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা কারিকুলাম প্রণয়ন করেন, যেখানে একই সাথে একই প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠান তৈরি করেন, যেখানে একই সাথে ছাত্ররা থিওরি প্লাস প্র্যাকটিক্যাল করে একটা পড়াশোনা, এই অর্থাৎ এখানকার পড়াশোনা এমনভাবে করানো হবে যে এখনই পড়া শেষ, এখনই তার মাথায় বই পড়া বই থাকবে না, বই পড়া মাথায় যাবে। কারণ একটা কথা আছে যে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। গ্রন্থের বিদ্যা যদি গ্রন্থেই পড়ে থাকে আর টাকার পরে হাতের ধন কখন পাবো সেটা অপেক্ষায় থাকি, তাহলে আমার প্রয়োজনের সময় ওই টাকাও আসবে না, প্রয়োজনের সময় এই বিদ্যাও আমার কাজে লাগবে না। তো এই গ্রন্থের বিদ্যা আমার গ্রন্থে রাখা দরকার নয়, গ্রন্থের বিদ্যা আমার মেমোরিতে কিভাবে ঢুকিয়ে দেওয়া যায় সেটার জন্যই আমার এই ক্লাসের সাথে বোর্ড থাকবে, টেবিল থাকবে, ডেস্ক থাকবে, এখানে প্রয়োজনীয় উপাদান এই পাশে থাকবে। উভয় সব মিলায়া আমার কি করতে হবে, আমার এই একটা
সেট তৈরি করে দিতে হবে যে একজন ছাত্র পড়ালেখার পাশাপাশি গবেষণা করে সে একটা কিছু আবিষ্কার করে দেখাবে যে দেখেন আমি পারি। তো তাহলে এটাই হওয়া উচিত যে সারসংক্ষেপ যা হবে সেটা হচ্ছে কারিগরি শিক্ষা এবং ইঞ্জিনিয়ারিং কৌশল সবগুলা এমনই হইতে হবে, শুধু ইঞ্জিনিয়ারিং না, যেই শিক্ষাই বাংলাদেশে দেওয়া হয় সবগুলা থিওরি, প্র্যাকটিক্যাল থেকে থিওরি বানানো হয়। সুতরাং এই প্র্যাকটিক্যালকে, থিওরিটাকে প্র্যাকটিক্যালে কনভার্ট করে তাদেরকে শিখিয়ে দিতে হবে যে এটা দেখো, এই বস্তুটা কাইটা ভাঙ্গে সব কিছু করে করে দেখাইতে হবে, অঙ্ক বুঝাইতে হবে যে এই দেখো এই। তখন সে এত দক্ষ হবে, তখন দক্ষ হওয়ার পরে মানুষ তো বুঝে তাকে বলবে যে ভাই আসো, তোমার কত টাকা দরকার, তুমি শুধু আমার ফার্মে জয়েন করো, তোমার কত টাকা দরকার, অথবা তো সে নিজে ওরকম প্রতিষ্ঠান তৈরি করবে। যাই হোক, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ যে বাংলাদেশ সরকার অনেকগুলো এই শিক্ষা প্রতিষ্ঠান অন্তত করেছে, যেখান থেকে পরিপূর্ণ শিক্ষা অর্জন না করতে পারলেও তারা বাস্তবিকই জ্ঞান অর্জন করে। হয়তো সেটা 100 বছর আগাই, তো সেটা 100 বছর হয়তো পিছে, বাট হচ্ছে। তবে আমি বলবো আপনারা সচেতন যারা আছেন আমার এই লেকচার শোনার পরে আসেন, যদি সবাই মিলে আমরা এরকম একটা প্রতিষ্ঠান করি, এরকম একটা সুন্দর সুশৃঙ্খল প্রতিষ্ঠান করি, যেই প্রতিষ্ঠান করলে যেই প্রতিষ্ঠান থেকে এরকম কিছু আমরা বের করে নিয়ে আসতে পারবো এবং ছাত্রদেরকে সঠিক শিক্ষা দিতে পারবো। তা আমি সেই একটা উদ্যোগ অলরেডি নিয়েছি, তা আমি সেই উদ্যোগের কথা পরবর্তীতে আমি আরেকটা লেকচারে শোনাবো। তা আজকে এই পর্যন্তই। আপনারা আমার কথা হয়তো বলতে গিয়ে কোনো কথা ভুল হতে পারে, কোনো কথা স্লিপ হতে পারে, কোনো কথা হইতে পারে। তা আমার ওই কথাগুলার ভুল ত্রুটি না দেখে, কথাগুলা কি বলেছি সেই কথাগুলার বিবেচনা করে আসেন আমরা একটা এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করি, যেই প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা ঢুকবে জিরো, বের হবে হিরো। অর্থাৎ প্রতিষ্ঠান হবে প্রফেশনাল প্রতিষ্ঠান হতে পারে এরকম বাংলাদেশ প্রফেশনাল, তারপরে হইতে পারে এটা পলি হইতে পারে, ইউনিভার্সিটি হইতে পারে, ঠিক আছে। এই প্রফেশনাল কথাটার সাথে সংযুক্ত থাকতে হবে। পাশাপাশি আমরা এখানে ওইভাবে সুন্দরভাবে তাদেরকে আসন বিন্যাস করে এই প্রতিষ্ঠানে যে ঢুকবে, অর্থাৎ জিরো থেকে সে জিরো, যে কোনো লোক জিরো থেকে ঢুকবে সে বের হবে হিরো, জিরো থেকে হিরো। অর্থাৎ সে এমনভাবে শিক্ষা লাভ করবে যা একটা ইতিহাস সৃষ্টি হবে, বিশ্ব তাকিয়ে থাকবে। তো এই মানের একটা প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে আমাদের দরকার। আমি সেটার উপরে পর্যাপ্ত আবার আরেকটা আলোচনা দেব। এবং আপনারা এই ভিডিওগুলো আমি করি হলো ব্যবসার উদ্দেশ্যে নয়, এটা হলো জনস্বার্থে। আমি যখন বাস্তবতাটাকে ফিল করি, বাস্তবে যখন মানুষের হাহাকার কান্না দেখি, তাদেরকে উপকার করতে পারি না, তখন আমার মনের ভিতরে এই ক্ষোভগুলো সৃষ্টি হয়। কারণ আমি যখন দেখি যে অনেকে বলে যে যেহেতু আমি আগে শিক্ষকতার পেশায় জড়িত ছিলাম, তা আমার অনেক ছাত্র আছে, তারপরে এখন কর্মক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি, সেখানে অনেক পরিচিত লোকজন আছে, সব অনেকেই তাদের মানে অবস্থা জানলে, তারা বললে এখন আমি দেখি, কিন্তু তাদের পর্যাপ্ত দক্ষতা না থাকার কারণে আমি সাজেশন করতে পারি না যে ভাই তুমি আসো, তোমার এখানে একটা চাকরি দিই। কারণ আমি দেখতেছি যে এর এই লাইনে ওর দক্ষতা নেই, ওর ওই লাইনে দক্ষতা নেই। এখন যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখান থেকে এখন আর সম্ভব না যে ওই প্রতিষ্ঠানে জিরো থেকে একটা লোককে নিয়োগ দিয়ে শিখে নেওয়া। তো যে কারণে শিখতে হলে এরকম একটা ইনস্টিটিউট দরকার, এরকম একটা প্রতিষ্ঠান দরকার। আমি বলবো যারা সরকারি অথবা বেসরকারি পলিটেকনিক থেকে অথবা ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করেছেন, তারা এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করে এই প্রতিষ্ঠানে দক্ষতা সম্পন্ন লোক তৈরি করেন আগামী প্রজন্মের জন্য, যা কাজে দিবে। এবং ছাত্রছাত্রীদের হাহাকার, তাদের যে চাকরির হাহাকার, তাদের যে পারিবারিক হাহাকার, তাদের যে বিষয়গুলা, এগুলা আমরা এই
আর শুনতে পাবো না। তা আসেন আমরা এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করি, এবং আমি বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে যে আপনারা সরকারকে বলো যে আপনারা অনেক এগিয়ে নিয়েছেন এই ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। এরকম ডিজিটাল হিরো অর্থাৎ তাদেরকে মানে মডার্ন এবং দক্ষ এবং আধুনিক জ্ঞান সম্পন্ন এবং ইঞ্জিনিয়ারিং সায়েন্সটাকে ভালোভাবে বিজ্ঞানের গবেষণাকে আরো ত্বরান্বিত করতে হবে। আর এই ত্বরান্বিত করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, আপনারা অবশ্যই বাংলাদেশ সরকারের অধিদপ্তর, সরকারের যারা শিক্ষক কর্মরত রয়েছেন তারা এই দাবি জানান এবং এটা প্রতিষ্ঠা করার ব্যাপারে আপনারা দ্রুত পদক্ষেপ নেন। যখন আপনারা দ্রুত এই পদক্ষেপ নেবেন, জাতি যখন সবাই তারা আপন কর্ম বুঝে নিবে, তখন আর দেশে সন্ত্রাস থাকবে না, দেশে আর আহাজারি থাকবে না, দেশে আর মারপিট থাকবে না, দেশ এমনিই শান্তি থাকবে। আজকে কর্মসংস্থান নাই, তারা কি করবে? তারা রাস্তায় পকেট মার দিবে, আরেকজনের পকেট মারবে, আরেকজন চিন্তাই করবে, আরেকজন এটা করবে, কারণ তার তো দিন শেষে খাইতে হবে। একটা মানুষ বাঁচতে হলে তার দিন শেষে খেতে হবে, পড়তে হবে, বাঁচতে হবে। তখন সে অন্যের হক মারবে, আরেকজনের পিছে দৌড়াবে, ওইটা করবে, সেটা করবে। সেই ব্যবস্থা থেকে ফিরে নিয়ে আসতে আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষিত করার জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান দরকার। আর এই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের করতে হলে দরকার সম্মিলিতভাবে যারা এই লাইনে পড়াশোনা করেছেন তারা অবশ্যই জানেন যে কতটা গ্যাপ নিয়ে আপনারা বের হচ্ছেন, আর এই গ্যাপ নিয়ে বের হয়ে যখন কর্মক্ষেত্রে যাচ্ছেন কতটা হেজিটেশনের মধ্যে পড়তে হচ্ছে, কতটা শিখতে হচ্ছে। এটা যেন পরের প্রজন্ম না হয় এবং সময়টা যে নষ্ট হয়, তারা তাদের পদক্ষেপগুলো নিতে পারে না। আপনারা আসেন, আমরা আগায় আসি, যাতে এই বিষয়টা দ্রুত আমরা সমাধান করতে পারি এবং একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারি, যেখানে আমাদের স্বল্প মূল্যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে। আজ এ পর্যন্তই। আশা করি এই লেকচারটা আপনারা সবাই দেখবেন মনোযোগ সহকারে এবং এইটা আপনারা শেয়ার করবেন জাতীয় এবং জনস্বার্থে, এবং আপনারা যারা ভালো লাগবে তারা পদক্ষেপ নিয়ে আগে আসবেন, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালাম।